আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। এই ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান প্রথম বর্ষের প্রতিটা অধ্যায়ের সৃজনশীলগুলো কেমন হয়, কি কি আসে আমাদের ক খ গ তে এবং উদ্দীপকগুলো কি ধরনের আসতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং উদ্দীপক সহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার। ঠিক আছে? তো এক ভিডিওতে হয়তো পুরো সমাধানটা পসিবল হবে না এবং আমরা চেষ্টা করব এই ক্লাসের মধ্যে প্রতিটা উদ্দীপক ক্লিয়ার করে দেওয়ার এবং পরবর্তী ক্লাসে ভিডিওতে এবং এগুলোর সমাধান সহ দেওয়ার। ঠিক আছে? তো আসুন শুরু করি এবং তার আগে একটু বলে নিই এই ভিডিওগুলো ক্লাসটা কাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা এইচএসসি 26 ব্যাচ আছেন, পরীক্ষার আগে রাতে কিভাবে পড়া উচিত, কোন কোন ম্যাথগুলো করা উচিত বা একটা ম্যাথ করলে ওই অধ্যায়ে সবগুলো ম্যাথ কভার হয় কিনা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং যারা বার্ষিক পরীক্ষা দিচ্ছেন 26 পেজ এইচএসসি 26 পেজ বার্ষিক পরীক্ষা দিচ্ছেন তাদের যা প্রথম বছরের ফুল সিলেবাস থাকে সাধারণত ম্যাক্সিমাম কলেজে, আর অনেক কলেজে ফার্স্ট বছর সেকেন্ড বছর মিলে আসে। তো যেসব অধ্যায় আছে আপনার এই বার্ষিক পরীক্ষায় প্রথম বছর থেকে সেই সব অধ্যায়ের সৃজনশীলগুলো ব্যাখ্যাটা পেয়ে যাবেন এবং কিভাবে আসবে সেটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আসেন শুরু করা যাক। প্রথমত আমরা প্রথম অধ্যায় নিয়ে আসি। প্রথম অধ্যায়ে আমাদের কি কি আসতে পারে? প্রথম অধ্যায়ে আসে হচ্ছে আমাদেরকে একটু উদ্দীপক থেকে আমাদেরকে বলা হয় হিসাব সমীকরণ প্রস্তুত করা, যেটা কমন কোশ্চেন একদম। হ্যাঁ, মালিকানা সত্য প্রস্তুত করা, কিংবা হিসাব সমীকরণে অনেকগুলো সিনোনিম নাম আছে, বিবরণী ছক বলে, টেবুলার সামারি বলে, প্রমাণ করতে বলে ইকুয়াল টু এল প্লাস ই। ঠিক আছে? বা হিসাব সমীকরণে লেনদেন গুলোর উপর প্রভাব দেখাইতে বলে। যদি বা এটা এইচএসসি তে খুব কম আসে, তবু আসে, অনেক ক্ষেত্রে চলে আসতে পারে। আর এই হিসাব সমীকরণের সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে জাবেদা আসে। ঠিক আছে? এই হিসাব সমীকরণের সাথে প্রথমতে একটা জাবেদা চলে আসতে পারে বা তিন চারটা জাবেদা আসে। তো এখানে আমরা কতে আমরা কি দেখি, কতে সাধারণত আমাদেরকে জানতে চাই বার্তার পরিমাণ, কতে আমাদের সাধারণত জানতে চাই হচ্ছে আপনার প্রারম্ভিক মূলধনের পরিমাণ, কমন কোশ্চেন যেটা একদম প্রারম্ভিক মূলধন। তারপরে হচ্ছে নিট ক্রয়, নিট বিক্রয়, এই জিনিসগুলো জানতে যেতে পারে। আসেন আমরা একটু দেখি উদ্দীপকটা কি লিখছে। মানিশা ট্রেডার্স এর মালিক ইভান মির্জা নগদ ৮০,০০০ টাকা, লেখা না বুঝলে বলবেন। আর আমরা ক্লাস শেষে এই পিডিএফটা আমাদের গ্রুপগুলোতে এবং হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা একটু ডাউনলোড করে নেবেন। ৪০,০০০ টাকা আসবাবপত্র এবং সাহানের কাছ থেকে ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। তো এই ক্ষেত্রে আমাদেরকে যখন আসে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলে, তখন আমরা সবসময় বলি যে ঋণ যদি যোগ না করে বিয়োগ করার দরকার নেই, সুতরাং ঋণটা আনারই দরকার নেই। অনেকে একসাথে যোগ করে তারপরে বিয়োগ করেন, এই কাজটাও করতে পারেন, তবে না করলেই বেটার। আপনাকে প্রারম্ভিক মূলধন জানতে চাই, তো ঋণটা আপনার জন্য মূলধনের অংশ না, তো সুতরাং ঋণটা দায়ের অংশ, আবার আপনার সম্পদ বাড়াচ্ছে, বৃদ্ধি করতেছে। তো সেই ক্ষেত্রে আপনার নগদ এবং হচ্ছে আসবাবপত্র এই দুইটাকে যোগ করলেই হয়ে যাবে। কি পেয়ে যাবো আমরা? প্রারম্ভিক মূলধন পেয়ে যাবো। আমরা এখানে লিখে দিচ্ছি আলাদা করে অ্যানালাইসিস করে। আচ্ছা, এই পিডিএফটা কিসের ভিত্তিতে করা? এই পিডিএফটা করা হচ্ছে আসলে গত 5 বছরের বোর্ড কোশ্চেনের ভিত্তিতে করা এবং প্রত্যেকটা বোর্ডে যে যে অংশগুলো আসে সেগুলোকে আমরা নিচে আলোচনা করেছি এবং আমরা লিখে দিব কোন কোন বোর্ড আপনার আসলে করা উচিত এই উদ্দীপকটা করার পরে। এই যে যেখানে আমরা ছিলাম, যেটা দেখাইতে চাইছিলাম আপনাদেরকে। আচ্ছা, 2 নম্বরের প্রশ্ন এবং হচ্ছে এই 4 নম্বরের প্রশ্ন, এভাবে আমরা কি করেছি, আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি। অর্থাৎ 2 নম্বরে কোনগুলো আসতে পারে, 4 নম্বরে কোনগুলো, 4 নম্বরে খ গ তে কোনগুলো আসবে এক কথায়। ঠিক আছে? আচ্ছা, তো এখানে প্রারম্ভিক মূলধন বললো, নির্বিক্রয় বললো, নির্বিক্রয় বলছে তার মানে হচ্ছে এখানে যে বিক্রয়টা আছে সেখান থেকে নিশ্চয়ই ভাবে কোনো ফেরত থাকতে পারে। ঠিক আছে? কিংবা হচ্ছে আহ নিশ্চয় জানতে চাইলে ক্রয় যেখানে আছে সেখান থেকে কোনো ফেরত আসতে পারে বা কোনো পণ্য নষ্ট হয়ে যেতে পারে, পণ্য বিজ্ঞাপনের জন্য দিয়ে দিতে পারে বা মালিক কর্তৃক পণ্য উত্তোলন হইতে পারে। ঠিক আছে? অনেক কিছু আসতে পারে। আমি যেগুলো বলতেছি এখানে মিসিং আছে সেগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন। ওকে? এরপরে উদ্দীপকটাতে আর কি কি আছে? নগদে মাল ক্রয় আছে, আজিজের কাছে পণ্য বিক্রয় আছে। আমরা এগুলো ক্লাসে গেছি যে কোন ব্যক্তির নাম থাকলে সেটা ধারে হয়। আন্তঃফেরত এখনো যারা অনেকে সায়েন্স থেকে আসে, কমার্সের স্টুডেন্ট কিংবা হচ্ছে
যারা একদম শর্টকাটে শিখতে চায় এই স্টুডেন্ট গুলো এখনো আন্তঃফেরতকে আন্তঃপরিবহনের সাথে বহির্ফেরতকে বহির্পরিবহনের সাথে মানে মিলিয়ে ফেলে। ঠিক আছে, বিষয়টা কিন্তু এভাবে মিলানো উচিত না প্রথমত। হ্যাঁ, দুইটা দুই ট্রাম। এখন আপনি যদি আন্ত আর বহির শব্দের অর্থই না বুঝেন, ঠিক আছে, তাহলে আপনার আসলে ইন্টারমিডিয়েটে পড়াই উচিত না। এখন স্যার কেন এরকম বলতেছেন সেটা আপনি আশেপাশে মানুষ থেকে জিজ্ঞেস করিয়ে, যে আমি আন্ত বহির অর্থ জানি না বিধায় আমাকে নাকি ইন্টারমিডিয়েটে পড়াই উচিত না বলছে স্যার। দেখেন, আন্ত শব্দের অর্থ কি? আসা। তো আন্ত ফেরত মানে কোন ফেরত আসে আমার কাছে? যে ফেরত, যে পণ্য বিক্রি করছিলাম বাইরে গেছিল সেই পণ্যই আমার কাছে আসে। তাহলে আন্ত ফেরত মানে এখানে কি বুঝাইছে? বিক্রয় ফেরত। তাহলে আন্ত পরিবহন মানে কিন্তু আবার কি পরিবহন? ক্রয় পরিবহন। কারণ পণ্য কিনে আমি প্রতিষ্ঠানে আনবো, আন্ত আসবে। আর বহি মানে কি? যাবে, ফেরত যাবে। তাহলে বহি ফেরত হচ্ছে ক্রয় ফেরত, কিন্তু বহি পরিবহন হচ্ছে বিক্রয় পরিবহন। ঠিক আছে, কারণ পণ্যটা যাচ্ছে। তো আন্ত আর বহি বলতে ক্রয় বিক্রয়কে সম্বোধন করতেছে না। আমি এই কথাটা বললাম এই জন্য। আন্ত আর বহি বলতে আসা আর যাওয়াকে বুঝাই দিচ্ছে। ঠিক আছে, তাহলে পণ্য আসতেছে, পরিবহন আসতেছে, কিভাবে আসতেছে এইভাবে আপনি চিন্তা করলে, আপনি যদি অর্থ জানেন আন্ত আর বহি, তাহলে আপনি সমাধান করতে পারবেন কোনটা আসলে ক্রয় ফেরত, কোনটা আসলে বিক্রয় ফেরত। ঠিক আছে, তাহলে আন্ত ফেরত, বিক্রয় ফেরত, আর বহি ফেরত কোন ফেরত? ক্রয় ফেরত। এখন দেখেন, কমিশন পাওয়া গেল, কমিশন পাইলে সেটা হচ্ছে আমাদের জন্য আয়। আর শুধু কমিশন অলওয়েজ হচ্ছে ব্যয়, এটা গ্রামীণেও থাকে অনেক সময়। এরপরে হচ্ছে নগদের যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, মাসুদের কাছ থেকে পণ্য ক্রয়, ব্যক্তির নাম আছে বাকিতে, ভাড়া প্রদান। মাসুদকে পূর্ণ নিষ্পত্তিতে ৯,০০০ টাকা দেওয়া হলো। মাসুদ থেকে ক্রয় করেছেন ১০,০০০ টাকা, মাসুদকে দিয়েছেন ৯,০০০ টাকা। তার মানে এখানে ১,০০০ টাকা কি হয়েছে? আপনার বাট্টা হয়েছে, ডিসকাউন্ট হয়েছে। এই ধরনের ডিসকাউন্টকে আমরা কি বলি? নগদ বাট্টা বলি। আমাদের একটা ক্লাস আছে নগদ বাট্টা আর কারবারি বাট্টা নিয়ে, এই জিনিসটা একটু দেখে নেবেন। ঠিক আছে, তো নগদ বাট্টা হিসাবে আসে। নগদ বাট্টা কি হয় স্যার? হিসাবে আসে, আমরা অন্তর্ভুক্ত করি, জাবেদা দিই, কিন্তু কারবারি বাট্টার কোনো জাবেদা দিই না, হিসাবভুক্ত করি না। ঠিক আছে, কিন্তু রাও মিলে থাকলে আর্থিক বিবরণীতে বাদ যাবে। ঠিক আছে, তো মাসুদকে পূর্ণ নিশ্চয় যে ৯,০০০ টাকা দিয়েছি, তাহলে এটা জাবেদা কি হতে পারে? দেওয়া হলো মাসুদ কমবে, হ্রাস পাবে, মাসুদ বা পাওনাদার, মাসুদ বা পাওনাদার হ্রাস পাবে কয় টাকা? ১০,০০০ টাকা। ডেবিট, হ্যাঁ, নগদ দান হিসাব করবে ৯,০০০ টাকা। ঠিক আছে, ক্রেডিট। আর বাট্টাটা পাচ্ছি, কাউকে টাকা দিলে এতটুকু মনে রাখবেন, বাট্টার কাজটা নগদের সাথে হয়, বাট্টাটা অলওয়েজ নগদের সাথে বসে। তো নগদ টাকা যখন দিই তখন বাট্টা পাই, বাট্টাটা আমার জন্য আয়, প্রাপ্তি ১,০০০ টাকা। ঠিক আছে, আপনাকে উল্লেখ করা নাই, কিন্তু এটা বুঝতে হবে এখানে বাট্টা আছে ১,০০০ টাকা। আর বাট্টা যখন আমরা, নগদ টাকা যখন আমরা পাই, হ্যাঁ, তখন আমরা বাট্টাটা দিই, তখন বাট্টাটা আমাদের জন্য ব্যয় হয়। ওকে, রূপালী ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেছে, তাহলে এটা তো আমরা লেনদেনের মধ্যে অন্তর্ভুক্ত করব না। এবার আসি ৪ নম্বরের জন্য উপযোগী তথ্য কি আছে? উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি চালান প্রস্তুত করো। চালানগুলো, চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, এগুলোকে বলি আমরা প্রামাণ্য তুলি। তো মানে টোটাল লেনদেনে আমরা মনে রাখবো এইটুকু, ক্যাশ মেমো এবং চালান ক্রয় বিক্রয়ের জন্য প্রস্তুত করি, এবং ধারে ক্রয় বিক্রয়ের জন্য চালান, নগদের জন্য ক্যাশ মেমো। এরপর হচ্ছে আমার ভাউচার। ভাউচার দুই প্রকার বলে, কারো কারো বলে ৩ প্রকার বলে। ২ প্রকার কি আসলে? আর সকল প্রকার আয়ের জন্য ক্রেডিট ভাউচার, আমরা মনে রাখবো এইভাবে, আয় ক্রেডিট হয়, সুতরাং আয়ের জন্য কোন ভাউচার হবে? ক্রেডিট ভাউচার। ঠিক আছে, আর ব্যয় কি হয়? ব্যয় হয় হচ্ছে ডেবিট, সুতরাং সকল প্রকার ব্যয়ের জন্য ডেবিট ভাউচার। তাহলে ৩ নাম্বার ভাউচার যেটা, হ্যাঁ, ১ ২ ৩, ৩ নাম্বার ভাউচার যেটা, সেটা কি আসলে? সেটা হচ্ছে জার্নাল ভাউচার বা জাবেদা ভাউচার। তো জার্নাল ভাউচার বা জাবেদা ভাউচার আসলে কার জন্য প্রস্তুত করা হয়? জার্নাল ভাউচার বা জাবেদা ভাউচার প্রস্তুত করা হয় অনগদ লেনদেনের জন্য। জার্নাল বা জাবেদা ভাউচার, অনেক ক্ষেত্রে জাবেদাও বলা হয়। তো জার্নাল ভাউচার কেন প্রস্তুত করা? অনগদ লেনদেনের জন্য। যেমন অবশ্যই একটা অনগদ লেনদেন, তো প্রতিষ্ঠানে ওই অনগদ লেনদেনের জন্য একটা ভাউচার প্রস্তুত করতেছে, এটা হচ্ছে কি? তথ্যের সংরক্ষণের জন্য জার্নাল ভাউচার। এরপরে
ডেবিট নোট কেন প্রস্তুত করে এটা অনেকে ভুলে যান। ডেবিট ক্রয় ডেবিট তাই ভাবে মনে রাখতে পারেন ক্রয় ফেরত ডেবিট বা নোট, আর বিক্রয় ক্রেডিট তাই বিক্রয় ফেরত ক্রেডিট নোট এইভাবে মনে রাখতে পারেন। আর যেহেতু ক্রেডিট নোট কে প্রস্তুত করবে, বিক্রেতা প্রস্তুত করবে, আর ডেবিট নোট প্রস্তুত করবে ক্রেতা, তাই ক্রয় ব্যবস্থাপক থাকবে ওখানে বিক্রয় ব্যবস্থাপক থাকবে, ঠিক আছে। আচ্ছা, আর ভাউচার নামের শেষে যার আছে সিগনেচার হবে কয়টা, চারটা। এরপরে দেখেন লেনদেনের সাথে জড়িত হিসাবগুলো উল্লেখ করবো শ্রেণী বিভাগ প্রস্তুত করো। হ্যাঁ, আসতেই পারে শ্রেণী বিভাগ প্রস্তুত করতে, বলতে পারে মালিকানা সত্য, আসতে পারে হিসাব সমীকরণ। আমি শুরুতে বলেছি এটা অনেক নামে আসে, এগুলো হচ্ছে মানে বিবরণী ছক, এক বলতে একটা ওই হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব। আর আরেকটা জিনিস আসতে পারে এটার সাথে, সেটা হচ্ছে জাবেদা। সেটা হচ্ছে কি আসতে পারে, জাবেদা। এখানে মিসিং, আমি পিডিএফটা যখন দিব অ্যাড করে দিব, ঠিক আছে। জাবেদা আসতে পারে। তাহলে শ্রেণীবিভাগ হিসাবে শ্রেণীবিভাগ কয় প্রকার, হিসাব 5 প্রকার। তো আমাদের আরেকটা ক্লাস আছে দেখে নিতে পারবেন হিসাবে 5 প্রকার শ্রেণীবিভাগের বিপরীতে আর 5 প্রকার শ্রেণীবিভাগ আছে। বিপরীত সম্পদ, বিপরীত আয়, বিপরীত দায়, বিপরীত মালিকানা সত্য, বিপরীত ব্যয়। এই বিপরীত 5 প্রকার হিসাব আমাদের এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি নেক্সট পরশু দিনের মধ্যে আপনাদের জন্য এমসিকিউর একটা ক্লাস নিব, সেখানে চেষ্টা করব আমরা একদম 250 থেকে 300 এমসিকিউ পুরো হিসাব বিজ্ঞান 5 প্রকার থেকে আলোচনা করতে, ঠিক আছে। যেগুলো আপনার 100% এর কাছাকাছি কমন সেন্স জিনিস, আমরা 100% বলবো না, পুরোটা আল্লাহর উপর। তো যতটুকু আপনাদের করে, তবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এখন আসে, আর ক্লাসগুলো আমরা এইভাবে নিই যে যতটুকু আছে আপনি যদি ক্লাস না দেখে পিডিএফটা পড়েন বা পিডিএফটা দেখেন, তাহলে সেটাও আপনার জন্য সম্পূর্ণ হবে না। কারণ আমরা পিডিএফ এ যতটুকুই জানি বা যতটুকু এমসিকিউ আমরা দিচ্ছি, 300টা এমসিকিউ দিয়েছি, কিন্তু আমি যখন আলোচনা করতেছি একটা এমসিকিউ এর সাথে অন্যান্য আরেকটা এমসিকিউ রিলেটেড, তখন দেখা গেল যে আসলে এখানে 500 থেকে 600 এমসিকিউ আমি আলোচনা করে ফেলি, ঠিক আছে। তো এখানেও দেখবেন আমরা পিডিএফ বা লেখা আছে বোর্ডে কিছু, তার চেয়ে বেশি কিছু আমরা বলি। তো এটা মাথায় রাখবেন সবসময়, ক্লাসটা অন্তত প্রথমে দেখে নিবেন। এখন আসেন টেবিল অ্যাসেম্বলি আমরা প্রথমত এটা শেষ করলাম, হিসাব খাতে নিয়ে আলোচনা। এটা খুব ইজি, জাবেদার মতো আমরা কি করব, হিসাবগুলোকে লিখব, হিসাবে শ্রেণী বিভাগগুলো লিখব। যে প্রথমত নগদ সম্পদ, তারপর হচ্ছে আসবাবপত্র সম্পদ, ঋণ, দায়, মূলধন, মালিকানা সত্ত্ব, এইভাবে আমরা আলোচনাটা করব, ঠিক আছে। তো এই গেল প্রথমটাই। এরপরে দিয়ে আসে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে আমরা একটা উদ্দীপক এলাম। দ্বিতীয়তে কি কি টপিক আছে আমি একটু বলি। প্রথমত আপনার আছে হচ্ছে নগদান বই। নগদান বইয়ের মধ্যে নগদ প্রাপ্তি প্রদান যাবে দেওয়া অন্তর্ভুক্ত করতে পারি আমরা, সাথে প্রাপ্তি প্রদান যাবে না। এরপরে হচ্ছে খুচরা নগদান বই, খুচরা নগদান বই। এরপর হচ্ছে জাবেদা, নরমাল জাবেদা বা খতিয়ান, সাথে খতিয়ান। এখানে খতিয়ানটা সহকারী খতিয়ানও হইতে পারে, হ্যাঁ, খতিয়ান সাধারণ না সহকারী বই হইতে পারে। মোটামুটি এখান থেকে এটা নিয়ে একটা সিকিউ হয়, এটা নিয়ে একটা সিকিউ হয়, এটা নিয়ে একটা সিকিউ হয়, মানে 3টা সিকিউ হওয়ার সুযোগ আছে। কয়টা সিকিউ নিয়ে হওয়ার সুযোগ আছে, 3টা সিকিউ নেওয়ার সুযোগ আছে, ঠিক আছে। দেখেন তো 3টা সিকিউ কিভাবে হচ্ছে, নগদ বই বা প্রাপ্তি প্রদান, খুচরা নগদান বই, জাবেদা ও খতিয়ান। তাহলে এটা যখন আসে 3 নম্বরে, যখন আমাদের নগদান বই বলে, খ নম্বরে আমাদেরকে বলে প্রাপ্তি বা প্রদান জাবেদা বলে। আর খুচরা নগদান বললে সে আলাদাই আছে, তার সাথে অন্য কোনো সিরিয়াল মিলবে না বা কোনোটাই মিলবে না। আপনারা অনেক প্র্যাকটিস করছেন, অনেক পড়েছেন, জানেন এগুলো। আর জাবেদা ও খতিয়ান সাধারণ খতিয়ানের মধ্যে সাধারণ বা সহকারী আসতে পারে। আমি একটু বলে রাখি, আর সহকারী খতিয়ান কি জিনিস, আসলে দেনাদার পাওনাদারের নামে, ইন্ডিভিজুয়াল নামে যে খতিয়ান গুলো হয় সেগুলোকে সহকারী খতিয়ান বলা হয়, ঠিক আছে। যেমন মাহিন নামে একটা হিসাব বলে, মাহিন হিসাব, ঠিক আছে, এটা একটা সহকারী খতিয়ান। লিওনেল মেসি হিসাব, ঠিক আছে, যেহেতু আজকে হ্যাটট্রিক দিয়েছে, তো ধরেন আমি মেসি থেকে আছে বাকিদের পণ্য বিক্রয় করেছি, তো আমরা বাড়ান মূল্য আমরা দায়ী না, কিন্তু তো মেসির নিকট আমরা বাকিদের পণ্য বিক্রি করেছি, তো মেসি দেনাদার। তাহলে মেসি হিসাব যদি করি, যতটুকু পণ্য মেসির কাছে বিক্রি করেছি বা যতবার বিক্রি করেছি সব আমরা এক জায়গায় পাবো, এগুলোকে বলা হয় সহকারী খতিয়ান।
তাহলে ব্যক্তির নাম হলো সহকারী, দেনদার পাওনাদার হলো সাধারণ। তাহলে আর সবকিছু হচ্ছে সাধারণ কোটিয়ানের অংশ। তো এবার আসি আমরা এখানে উদ্দীপকে কি কি আছে। এভাবে তো ঝামেলা হচ্ছে ভাই। ওটা লাফাই লাফাই চলে যাচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে মিস্টার আহসান কিছু লেনদেন আছে, নগদ তহবিল আছে, ব্যাংক জমা, ক্রেডিট জের আছে। আচ্ছা ব্যাংক জমা ক্রেডিট জের নিয়ে একটু বলি কিভাবে থাকতে পারে। আমার কথাগুলো একটু শুনবেন, যে আপনি তাহলে অন্য অন্য মেয়াদে গিয়ে আটকাবেন না। ব্যাংক জমা ক্রেডিট জের বলতে কি বোঝাইছে? ব্যাংকে দায়, সে আমার থেকে পাই টাকাটা, ঠিক আছে। তো ক্রেডিট জেরকে ক্রেডিট মেমোরেন্ডাম, সরি, ব্যাংক ওভারড্রাফট বলতে পারে, ব্যাংক ওডি বলতে পারে, ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত বলতে পারে, ঠিক আছে। তো অনেক কিছু বলতে পারে। তাহলে এটা আমার জন্য দায়। নগদে মাল ক্রয় করা হলো, মাল বিক্রি করা হলো 60% নগদে, 40% ধারে। তারপর হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা, ব্যাংক হতে উত্তোলন। আচ্ছা ব্যাংকে জমা দেওয়া, ব্যাংক হতে উত্তোলন করা, এই দুইটা কি আমি একটু বলি। এই দুইটাকে বলা হয় কন্ট্রা দাখিলা। এই দুইটাকে কি বলা হয় স্যার? কন্ট্রা দাখিলা বলা হয়। দেখো দেখো এই দুইটাকে কন্ট্রা দাখিলা। কন্ট্রা দাখিলা নিয়ে আমরা একটু ক্লাস নিয়েছি, বা যদি না বুঝেন অবশ্যই নক করবেন, আমরা ক্লিয়ার করে দেব। সিম্পল বিষয়, যে সকল লেনদেনের ফলে একই সাথে ব্যাংক এবং হচ্ছে নগদ প্রভাবিত হয় সেগুলোকে কন্ট্রা দাখিলা বলে। তো এক্ষেত্রে ব্যাংকে যেহেতু জমা দিচ্ছে এটা একটা কন্ট্রা দাখিলা, ব্যাংক ডেবিট নগদ ক্রেডিট। ব্যাংক হতে উত্তোলন করেছে এটাও একটা কন্ট্রা দাখিলা, নগদ ডেবিট ব্যাংক ক্রেডিট। কিন্তু যার 4,000 টাকা ব্যক্তিগত প্রয়োজনে, তাহলে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করলে সেটা আবার কন্ট্রা দাখিলা হবে না, সেটা জাস্ট উত্তোলন হবে। তাহলে এখানে 6,000 টাকা যাবে কন্ট্রা দাখিলার জন্য। ব্যবসায়ীর প্রয়োজনে, ব্যবসায়ীর প্রয়োজনে কত টাকা? ব্যবসায়ীর প্রয়োজনে 6,000 টাকা। আর ব্যক্তিগত প্রয়োজনে কত টাকা? 4,000 টাকা। 4,000 টাকা যাবে কি হবে? উত্তোলন ডেবিট ব্যাংক ক্রেডিট, ঠিক আছে। ইজারা সম্পত্তির অবলম্বন, অবলম্বন ধার্য করা হলো, অবলম্বন অবচয়ের মতো অবলম্বন ডেবিট, নিয়মিত অবলম্বন দিয়ে বা ইজারা সরাসরি করতে চাইলে ইজারা সম্পত্তি ক্রেডিট। বেতন প্রদান নগদে চেক মারফত 3%। আচ্ছা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা অনেক সময় এমসিকিউ তে আসে, খুব খুব বেশি ইম্পর্টেন্ট একটা লেনদেন। এটা অনেকে ভুল করে, যারা স্পেশালি এর মূল কনসেপ্টটা জানেন না। 3% বাট্টা বাদ দেওয়ার পর, বা 3% বাট্টা বাদে, হ্যাঁ অনেকভাবে বলতে পারে, নিকট হতে, ঋণার নিকট হতে 5,000 টাকা পাওয়া গেল। তাহলে এখন আমাকে বলেন 3% বাট্টা বাদে যদি 5,000 টাকা পাই, ঋণা থেকে আমি নিশ্চয় আরো বেশি টাকা পেতাম। কত টাকা পেতাম সেটা আমরা জানি না, তবে এটা শিওর যে আরো বেশি পেতাম, তাই না? এখন 3% মানে কি? 100 টাকায় ঋণা থেকে 3 টাকা কম পাইছি। প্রতি 100 টাকায় কয় টাকা কম পাইছি স্যার? 3 টাকা কম পাইছি। এখন প্রতি 100 টাকায় যদি 3 টাকা কম পাই, তাহলে ওর থেকে আমি 100 টাকায় আসলে কয় টাকা পাইছি স্যার? 97 টাকা। তো এরকম নিয়ম হচ্ছে আমরা যতটুকু পেয়েছি সেই অংশটুকু বের করা, তাহলে 97। এবং তাহলে একটা জিনিস দেখেন, যে 5,000 টাকা পেয়েছি আমরা, সেই 5,000 টাকা হচ্ছে 97 এর মান। কার মান? 97 এর মান। তো অনেক টিচাররা বলে যে এগুলো শেখায়, যে যার উপর পার্সেন্টেজ বলবে সে 100, কিংবা হচ্ছে আমরাও শেখাই এটা, কিন্তু ক্রেডিট নেয় যে বানানো সূত্র তাদের। তো এই জিনিসটা আসলে উচিত না, এটা আপনারা একদম ছোটবেলা থেকে করতেছেন, ক্লাস 3-4 থেকে। আপনি যে ঐকিক নিয়ম করতেন সেই ঐকিক নিয়মটাই করবো এখানে, হামরি কিছু না। ঐকিক নিয়মের সূত্র কি থাকে? হ্যাঁ, 10টা কলার দাম 100 টাকা, সুতরাং একটা কলার দাম কত? সুতরাং 5টা কলার দাম কত? শেষে যে আপনি কি করেন, যতটুকু প্রয়োজন সেটা দ্বারা লাস্ট লাইন দ্বারা গুণ করেন না? এখানেও আমরা তাই করি। যার মান দেওয়া হচ্ছে তা দ্বারা ভাগ করছি। আমার এখানে বাট্টার পরিমাণটা দরকার, বাট্টার পরিমাণ হলে কতটুকু পেতাম সেটাও পেয়ে যাচ্ছি, অথবা টোটাল টাকাটাও পাচ্ছি, যেটা দিয়ে দরকার গুণ করতে পারি আমি, ঠিক আছে। তো যার মান দেওয়া হচ্ছে তা দ্বারা ভাগ করছি, যা দেওয়ার দরকার তা দ্বারা গুণ করলাম, ঠিক আছে। এটা আসলে কি নিয়ম? ঐকিক নিয়ম, নতুন কিছু না। তারপর কি করলাম? 97 দ্বারা ভাগ করেন, 3 দ্বারা গুণ করেন, যা আসবে মান সেটাই হচ্ছে আপনার জন্য কি? বাট্টার পরিমাণ, ঠিক আছে। অনেকে সরাসরি 5,000-এর উপর 3% করে জিজ্ঞেস করলে, তো এটা আসলে ভুল। অনেকে বলে স্যার 150 টাকা, এটা আসলে কি ভুল সরাসরি। কারণ 3% করার অর্থ হচ্ছে কি?
5,000-কে 100 দ্বারা ভাগ করা, 3 দ্বারা গুণ করা। কিন্তু স্যার 5,000-কে 100 এর মান, 100 এর মান না তো, আপনি 100 টাকাতে 3 টাকা করে ঋণাকে ছাড় দিয়ে আসছেন যাতে ঋণা থেকে টাকাটা পান, তাই না? তাহলে এটা কত এর মান আসলে? 97 এর মান। তাই আপনাকে ভাগ করতে হবে 97 দ্বারা এবং গুণ করতে হবে যেটা প্রয়োজন 3 দ্বারা। দিলে গুণ করলে বাটার পরিমাণ পাবেন। আর আপনি যদি 100 দিয়ে গুণ করেন, ঠিক আছে, তাহলে আপনি টোটাল ঋণা থেকে যে টাকাটা পেতেন সেটা পেয়ে যাবেন। তাহলে এটা একটা নগদ বার্তা। এটা একটা কি বার্তা? নগদ বার্তা। একটু আগে যে নগদ বার্তা জাবেদাটা দেখিয়েছি ওইভাবে জাবেদাটা দিতে হবে। যেহেতু এটা পেয়েছি, পাওয়া জাবেদা দিতে হবে। বার্তা ডেবিট হবে, নগদ ডেবিট হবে, ঋণা দেনাদার ক্রেডিট হবে। ঠিক আছে। P2 কে 10% বার্তা পাবে, 4,500 টাকা প্রদান করলে হলে সেম প্রসেস একদম। 4,500 ভাগ 90 ইন্টু 10, তাহলে P2 বার্তার পরিমাণটা চলে আসবে। বাড়ি ভাড়া প্রদান করলে হলো 10,000 টাকা। বাড়িটির অর্ধেকে মালিক নিজে বসবাস করে। তাহলে স্যার দেখেন তো, বাড়ি ভাড়া যেহেতু 10,000 টাকা পরিশোধ করছি, তার অর্ধেকে যদি মালিক থাকে তাহলে আর অর্ধেক ব্যবসা, তাহলে 50-50 হবে। এটা পুরোটা ভাড়া হবে না, এটা হবে কি ভাড়া ডেবিট, উত্তোলন ডেবিট। 5,000 5,000 নগদান ক্রেডিট 10,000 টাকা। ঠিক আছে স্যার, ওকে। এরপরে নগদ উদ্বৃত্ত অর্ধেক হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। খুব গুরুত্বপূর্ণ, 3 গণনা নগদান বই জানতে চাইলে এটা আসবে পরীক্ষায়। দেখো নগদ উদ্বৃত্ত বিষয়টা আমি একটু বুঝাই, যেহেতু আমরা এখন ম্যাথ করতেছি না, আমি একবার বলে দিই, আপনারা দেখবেন এটা মিলাতে পারতেছেন। আপনি যখন দুই পাশে অ্যামাউন্ট বসাচ্ছেন, তো লাস্ট কলামে এসে আপনি কি করেন? ব্যালেন্স শিট বের করেন না স্যার? তো এই টাকাটা তো 30 তারিখের লেনদেনে কয় টাকা বসবে সেটা আপনি জানেন না। এই অবস্থায় আপনি নগদের ব্যালেন্সটা বের করবেন। ঠিক আছে। বের করার পরে ব্যালেন্স শিটটা বের করবেন। বের করে মনে করেন যে ব্যালেন্স শিটটা আপনার এসেছে 30,000 টাকা। কত টাকা এসেছে স্যার? 30,000 টাকা। তখন আপনি কি করবেন? 15,000, এই 30,000 টাকা সিডি এসেছে, তখন এই সিডিটাকে আপনি অর্ধেক করে ফেলেন। অর্ধেক করে সিডিতে লিখবেন 15,000। তাহলে বাকি 15,000 আসলে আপনার কই যাবে? ব্যাংকে জমা। কোথায় যাবে স্যার? ব্যাংকে যাবে। যেহেতু ব্যাংকে জমা হবে, এই টাকাটা একটা কন্ট্রা দাখিলা না স্যার? যেহেতু এটা ব্যাংকে জমা হবে, এটা কি হয়ে যাবে? কন্ট্রা দাখিলা হয়ে যাবে। সুতরাং ওই 15,000 টাকা দুই দিকে বসবে। অনেক সময় বলা হয় 3/1 হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিয়ে দাও। অনেক সময় বলা যায় 5,000 টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিয়ে দাও। তো এভাবে অনেক কিছু বলতে পারে। যদি টাকার পরিমাণ উল্লেখ করে দেয় কত টাকা রাখতে হবে, বুঝতে হবে, ওটাই হচ্ছে ব্যালেন্স সিটি। অর্থাৎ আপনাকে ব্যালেন্স সিটি এখানে দিয়ে দিছে। এবার আপনার কাজ হচ্ছে কত টাকা আসলে ব্যাংকে যাবে সেটা বের করা। বিয়োগ করে প্রসেস একই, নতুন কিছু নাই এখানে। ঠিক আছে, কিন্তু গুরুত্বপূর্ণ ভুল হয় অনেকে। তো ব্যালেন্স সিটি এখানে আসছিল 30, আমরা কি করছি? ওটাকে অর্ধেক করে দিচ্ছি, কারণ অর্ধেক ব্যাংকে জমা দিতে বলছে আর অর্ধেক হাতে রাখতে বলছে। আর এটার বিপরীত কি বলতে পারে? এটার বিপরীত বলতে পারে যে ব্যাংকে 5,000 রেখে বাকি টাকা উত্তোলন করে ফেলা, বা ব্যাংকে যা আছে তার অর্ধেক উত্তোলন করো, এভাবে বলতে পারে। তখন আমরা নগদের ব্যালেন্স আগে বের না করে ব্যাংকের ব্যালেন্স আগে বের করব। বুঝতে পেরেছি? তো আটকালে বলবেন, এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু লেনদেন আছে, না বুঝলে অবশ্যই জানাবেন। ওকে, দেখুন আমরা 2 নম্বরের জন্য এবং 4 নম্বরের জন্য উপযুক্ত একটু প্রশ্নগুলো দেখে নিই। নগদান বই বহির্ভূত লেনদেন উল্লেখ করো, মানে যেগুলো নগদান বইয়ে আসবে না। 28 তারিখের লেনদেন দ্বারা নগদ বার্তার পরিমাণ নির্ণয় করে, যে এখানে বের করছি এটা খুব সম্ভবত 144 টাকা হবে। মিস্টার হাসানের উত্তোলনের পরিমাণ নির্ণয় করে, এখানে সে বাড়ি ভাড়া বাবদ 5,000 টাকা উত্তোলন করে রেখেছিলাম, এখানে 4,000 টাকা উত্তোলন করেছে, 9,000। আর কিছু কি আছে উত্তোলন? আশা করি উত্তোলন আর নেই। এরপরে হচ্ছে বিক্রয় প্রাপ্য হিসাব প্রস্তুত করে, মানে ছোট ছোট দুটো খতিয়ান দিয়েছে। এরপর 4 নম্বরের জন্য কি কি আসতে পারে আমরা একটু দেখি। 5, 10, 15 তারিখের লেনদেন গুলো দ্বারা জাবেদা দাখিলা দাও উল্লেখ করে দিয়েছে আমাদেরকে। ভিত্তিতে একটা দুঘরে নগদান বই প্রস্তুত করো। এরপরে বলছে
প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত 1 লক্ষ টাকা ধরে লেনদেনের ভিত্তিতে একটা 3 গড়া নগদান বলবে, অর্থাৎ 2 গড়া না হয় 3 গড়া, দুটোটা একসাথে কখনো আসবে না। অথবা নগদ প্রদান যাবে, নগদ প্রাপ্তি যাবে না। তো এই অধ্যায়ের আরেকটা সৃজনশীল দেওয়া হয় না এখানে, উল্লেখ নাই, সেটা হচ্ছে খুচরা নগদান বই। আমি পিডিএফে যখন দিব এই জিনিসটা অ্যাড করে দিব খুচরা নগদান বই, ঠিক আছে? আপনারা ওই খুচরা নগদান বইয়ের ওই লেনদেনটাও মানে সাধারণত লেনদেনগুলো তো সিমিলার হয়, ওখানে অগ্রগতিত পদ্ধতিতে আসার সম্ভাবনা। তো আপনারা ওই জিনিসটা করবেন। আর জাবেদা খুদিয়ান কেন দিনে, এটা সব জায়গায় আপনারা জাবেদা খুদিয়ান এমনিই করতেছেন, প্রথম অধ্যায়ের সাথে এই অধ্যায়ের সাথে, কিংবা হচ্ছে আপনার ব্যাংক সমন্বয়ের সাথে, অবচয়ের সাথে, সব জায়গায় মোটামুটি করতে হয়, সুতরাং এটাকে আলাদা করে উল্লেখ করা হয়নি, ঠিক আছে? আচ্ছা, তো খুচরা নগদান বইটা উল্লেখ মিস করছে আমাদের। আসেন ব্যাংক সমন্বয় বিবরণ, আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটাতে একটা পেন খাচ্ছি, পেনটা হচ্ছে মানে আমি ওই পৃষ্ঠায় ছবি আকারে পাইলে মনে হয় ভালো হতো, ছবির মতো চেঞ্জ হচ্ছে আর কি, বুঝছো? আচ্ছা, যাই হোক, দেখেন ব্যাংক সমন্বয় বিবরণীতে আমি একটু লেনদেনগুলো ক্লিয়ার করে দিচ্ছি, এবং আপনাদেরকে আরেকটা ব্যাংক সমন্বয় বিবরণী 20টা লেনদেনের একটা চার্ট দিয়ে দিব, যেগুলো ঘুরে ফিরে প্রশ্নের মধ্যে আসে, ঠিক আছে? আচ্ছা, একটা ব্যাংক সমন্বয় বিবরণী কিরকম বিভাগ জানেন আপনারা? ব্যাংক সমন্বয় বিবরণী কি আসে সেটাও জানেন। একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলে, অথবা একক জের বলে, বই জের থাকলেও বই জের বলে, আর এখানে জাবেদা দিতে বলে। প্রয়োজনীয় জাবেদা দিতে বললেও যা আসবে তারিখ উল্লেখ করে দিলেও নির্দিষ্ট মানে দায় হয়। সাধারণত নগদান বইয়ের জন্য, ভুলের জন্য আমরা জাবেদা দিই, পাস বইয়ের ভুলের জন্য আমরা জাবেদা দিই না, ঠিক আছে? এখন আসেন স্যার, ব্যাংক সমন্বয় বিবরণীতে আমাদের যে উদ্দীপকটা আছে সেখানে কি কি আছে? নগদান বই মোতাবেক ব্যাংক জমা 20,000 টাকা, এটা একটা ডেবিট চেক, ঠিক আছে? ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা, এটা একটা ক্রেডিট চেক, ওকে? দেনাদারের কাছে প্রাপ্ত 5,000 টাকা দুটি চেক ব্যাংকে জমা দেওয়া হলেও আদায় হয়নি, তাহলে এটা ব্যাংকের ভুল, আদায়ের জন্য জমা দিতে চেক যা এখনো আদায় হয়নি, ঠিক আছে? আচ্ছা, এটা পাস বই টিক করবে, এবং আমরা ডেবিট করছিলাম, আজকে তারা ক্রেডিট করবে, আমি ঠিক করে এগুলো করে দিচ্ছি। ব্যাংক জমার সুদ, দেনাদারের কাছে প্রাপ্ত 5,000 টাকা চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, ব্যাংক কি করছে স্যার? প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান করলে কাজটা নগদান বইয়ের হয়েছে, ঠিক আছে? আমরা আগে ডেবিট করেছিলাম, দানাদার বৃদ্ধি পেয়েছিল, আজকে ক্রেডিট করব। আর এটা জাবেদা কি হবে স্যার? জাবেদা হবে দেনাদার ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে ব্যাংক জমার সুদ হচ্ছে 2,000 টাকা, নগদান বইতে লেখা হয়নি, এটা আমার জন্য ক্রেডিট মেমোরেন্ডাম, আজকে আমরা ডেবিট করব, তাও নগদান বইয়ের কাজ ক্রেডিট করব, হ্যাঁ সরি ডেবিট করব। এরপর হচ্ছে পাওনাদার বর্গ ইস্যুকৃত ব্যাংক চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলো। আমি পাওনাদারকে একটা চেক ইস্যু করছিলাম, ক্রেডিট করছিলাম, আজকে ব্যাংক চেকটা প্রত্যাখ্যান করছে, আজকে কি হবে? জিনিসটা ডেবিট হবে, অর্থাৎ তাও ভুলটা কার? নগদান বইয়ের কাজটা কার? নগদান বইয়ের। ব্যাংক চার্জ 500 টাকা নগদান ভুক্ত লেখা হয়নি, সেটাও নগদান বইয়ের কাজ, ডেবিট মেমোরেন্ডাম, আজকে আমরা কি করব? ক্রেডিট করব, ওকে? ব্যাংক কর্তৃক শেয়ারের লভ্যাংশ আদায় হয়েছে, নগদান বইতে লেখা হয়নি, তাহলে এটাও ক্রেডিট মেমোরেন্ডাম, আজকে কি হবে? ডেবিট হবে, ওকে? আমরা যেখানে ছিলাম, পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলো, এটা আমরা বলছি। এরপরে ব্যাংক চার্জ 5,000 টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, ওটাও না, ওটাও বললাম আমরা। ব্যাংক কর্তৃক শেয়ার লভ্যাংশ আদায় হয়েছে, নগদান বইতে লেখা হয়নি, ওটাও ক্রেডিট মেমোরেন্ডাম, আজকে আমরা কি করব? ডেবিট করব। আচ্ছা, এটা একটু উপর নিচ হয়ে গেছে, আপনাদের দেখা যাচ্ছে কিনা আমার জানা নেই, ওকে? নগদান ব্যাংক চার্জ 500 টাকা নগদান বইতে লেখা হয়নি, ডেবিট মেমোরেন্ডাম, আজকে আমরা ক্রেডিট করব, নগদান বই। ব্যাংক কর্তৃক শেয়ার লভ্যাংশ আদায় 5,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি, এটা ক্রেডিট মেমোরেন্ডাম, আজকে ডেবিট করব, তাও নগদান বই, ওকে? এই প্রশ্নগুলো একটু দেখি। পরিবহনাধীন জমা করবেন, একদম শুরুতে দেখেছিলাম স্যার, পরিবহনাধীন জমা কোনটা? একটু নিচের দিকে চলে গেছে, একদম 1 নাম্বার সমস্যাটা। দেনাদারের কাছ থেকে 5,000 টাকা দুটি চেক দেওয়া হয়েছে, যা এখনো পাওয়া যায়নি, এটা হচ্ছে পরিবহনাধীন জমা। 5,000 টাকা দুইটা চেক, তাই 10,000 টাকা আসবে এই লেনদেন থেকে।
ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এই সব লেনদেনের পরিমাণ নির্ণয় করো। দেখেন ব্যাংক বিবরণীতে লেখা হয়নি কি কি হইতে পারে। দেনাদারের কাছ থেকে প্রাপ্ত 5,000 টাকা দুটি চেক ব্যাংকে জমা দেওয়া হলেও আদায় হয়নি, ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। দেনাদারের কাছ থেকে 5,000 টাকার একটি চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলো, সেটাও ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। ব্যাংক বিবরণী মানে পাসবই। এরপরে ব্যাংক জমা সুদ, এটা ব্যাংকে লিখছে। পাওনাদার বরং ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হলো, এটাও ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। এরপর ব্যাংক চার্জ ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়ও ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে। সুতরাং ব্যাংক বিবরণীতে লেখা হয়নি কোনগুলো, যেগুলো প্রত্যাখ্যান হচ্ছে সেগুলো লেখা হয়নি। এরপর ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ, ব্যাংক আমার জন্য যে ডেবিট করছে, ডেবিট মেমোরেন্ডাম যেটা ব্যাংক চার্জ 500 টাকা, সেটাই হচ্ছে ডেবিটকৃত টাকার পরিমাণ। তো অনেক ক্ষেত্রে ডেবিটকৃত টাকার পরিমাণের ইওকে ডেবিটকৃত টাকার পরিমাণ আর ডেবিট মেমোরেন্ডাম একই জিনিস, কিন্তু আমাকে যদি এখানে ডেবিট মেমোরেন্ডাম ব্যতীত ডেবিটকৃত টাকার পরিমাণ থাকে, যেমন হচ্ছে আমি ইস্যুকৃত চেক ইস্যু করছি 5,000 টাকার চেক, যেটা ব্যাংক কর্তৃক পরিশোধও হয়েছে, চেক ইস্যুও করছি, ব্যাংক পরিশোধও করছে, তাহলে ব্যাংক ওই টাকাটাকে অবশ্যই ডেবিট করছে। তাহলে ডেবিটকৃত টাকার পরিমাণে সেই জিনিসটা আসবে, চেক ইস্যু করা হলো এবং ব্যাংক কর্তৃক পরিশোধ করা হলো, লেনদেনটা কিন্তু ব্যাংক সম্বন্ধে কোনো প্রভাব পড়বে না। কিন্তু কিন্তু এটা ডেবিট মেমোরেন্ডাম না, কি হবে না, ওটা ডেবিট মেমোরেন্ডামে আসবে না, ডেবিটকৃত টাকার পরিমাণ আসবে। তাহলে ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক আমার পক্ষে যা যা ব্যয় করতেছে, যেগুলো নগদানভুক্ত হয়নি এখনো এবং নগদান বই এখন জানে না। আর ডেবিটকৃত টাকার পরিমাণ হচ্ছে ব্যাংক যা যা ডেবিট করছে আমার হিসাবকে যে যে কারণে ডেবিট করছে, ঠিক আছে। এটা সঠিক লেনদেনের জন্য ডেবিট করে থাকলে সেটাও ডেবিটকৃত টাকার পরিমাণের মধ্যে আসবে। এরপরে নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করতে বলছে। নগদান বইতে লেখা হয়নি হচ্ছে যেগুলো ডেবিট মেমোরেন্ডাম এবং যেগুলো ক্রেডিট মেমোরেন্ডাম, সেগুলো নগদান বইতে লেখা হয় না। এরপর হচ্ছে 4 নম্বরের প্রশ্ন উপযোগে একক জের করতে বলছে, জাবেদা দিতে বলছে এবং হচ্ছে উভয় জের করতে বলছে। যেহেতু উপর থেকে উভয় জের ছিল, আমরা উভয় জের করতে পারতাম, আর জাবেদা হবে নগদান বইয়ের ভুলের জন্য অনেক, ঠিক আছে। আসেন এরপর হচ্ছে রাওয়ামিলের জন্য আমার উদ্দীপকটাতে চিনতে হবে, এখানে কিছু সিনোনিম ওয়ার্ড আসবে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা কমন ওয়ার্ড হচ্ছে পুস্তক ঋণ। অনেকে ঋণ দেখে এটাকে দায় মনে করে, এটা আসলে হচ্ছে দেনাদারের অপর নাম। কার অপর নাম স্যার? দেনাদারের অপর নাম। সুতরাং মাথায় রাখবেন, দেনাদার, পুস্তক ঋণ, বিক্রয় খতিয়ানের যে, এগুলো হচ্ছে একই জিনিস। আর পাওনাদার আর ক্রয় খতিয়ানের যে, এগুলো হচ্ছে একই জিনিস বা প্রদেয় হিসাব বা এদিকে হচ্ছে প্রাপ্য হিসাব। তো আপনারা তো জানেন, এই ক্ষেত্রে আমরা মনে রাখতে বলি কিছু বিষয় আছে। এক, সমাপনী মজুত পণ্য কখন আসে কখন আসে না, এগুলো আমাদের আলাদা ক্লাস আছে, আপনারা জানেন। তবে সমাপনী মজুত পণ্য আর প্রারম্ভিক মজুত পণ্যের দিকে লক্ষ্য রাখবো। ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুত পণ্য আসবে, আর সমন্বিত ক্রয়ের সাথে সমাপনী মজুত পণ্য আসবে। মনিহারির ক্ষেত্রেও সেম হবে। আর সকল প্রকার চলতি সম্পদ, চলতি দায়ের ক্ষেত্রে প্রারম্ভিক জের আসবে না, শুধুমাত্র সমাপনী জের গুলো আসবে। তাহলে এই অঙ্কটা যেহেতু 2025 30 জুনের, সুতরাং পহেলা জুলাই 2025 যে উদ্বৃত্ত, সেটা হচ্ছে এখানের জন্য 2024 হবে খুব সম্ভবত। আচ্ছা দেখবো 2024 হলে এটা হচ্ছে প্রারম্ভিক, এটা 2025 30/6/2025 আসছে না, এটা 1/7/2025, তাহলে দুটোর একই লেনদেন হয়ে গেল, এটা 2024 হবে খুব সম্ভবত। 2024 হলে এটা হচ্ছে প্রারম্ভিক জের হবে, আর এটা হচ্ছে সমাপনী জের। আমরা সমাপনী জেরকে কাউন্ট করব। ওকে, দেখা যাচ্ছিল না, এটা কোশ্চেন 24 হবে, তাহলে এটা প্রারম্ভিক জের, এটা সমাপনী জের। এবার এখানে কি আসতে পারে? সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করব, খুব কমন একটা কোশ্চেন আসতেই পারে 2 নম্বরের জন্য। এবং অনেক সময় বলে সমন্বিত ক্রয়কে অন্তর্ভুক্ত করে রামিল প্রস্তুত করো, সেক্ষেত্রে সমন্বিত ক্রয়কে গুরুত্বপূর্ণ লাগে। রামিলে যে সকল দফা অন্তর্ভুক্ত হবে না, একটু আগে বললাম আমি, মুনাফা জাতীয় আয়ের সমষ্টি। মুনাফা জাতীয় আয় নির্ণয় করার সময় সহজ হয়, কিন্তু মুনাফা জাতীয় ব্যয়ের সময় আপনারা লক্ষ্য করেন যে এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের কাজ হয়। প্রারম্ভিক মজুদের ক্রয়ের সাথে যোগ করে সমাপনী মজুদ থাকলে সেটা বাদ দিয়ে কাজটা করতে হবে। আর দ্বিতীয়ত, আর কোনো যদি সঞ্চিতি থাকে, কুড়িল সঞ্চিতি থাকে, সেটাকে মাইনাস করতে হবে। কুড়িল থাকলে যে যোগ করি, কুড়িল সঞ্চিতি থাকলে মাইনাস করতে হবে। এরপর চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে, বা চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে। এরপর 4 নম্বরের জন্য কার্যকরী মূলধন জানতে চাইতে পারে। কার্যকরী মূলধন কি জিনিস স্যার?
চলতি মূলধন বা কার্যকরী মূলধন হচ্ছে আপনি সেকেন্ড পেপারে পড়বেন অ্যাকাউন্টিং, চলতি সম্পদ মাইনাস চলতি দায়, অর্থাৎ চলতি সম্পদ আর চলতি দায়ের পার্থক্য। ঠিক আছে, চলতি দায়ের পার্থক্য। মূল সম্পদের পরিমাণও জানতে চাইতে পারে, গ্রামাঙ্ক প্রস্তুত করতে বলে, এছাড়া বাকিটা কি করতে পারে। আর ওই সংশোধনী আমলে আপনাদের আসার সম্ভাবনা এবছর চট্টগ্রাম বোর্ডে 50 যেহেতু সম্মিলিত হবে, চট্টগ্রামে সম্মিলিতভাবে পুরো বাংলাদেশে একটি প্রশ্ন হবে বা দুইটা হবে, 4টা বোর্ডের একটা 5টা বোর্ডের একটা, এভাবে ভাগ করা হয়। অনেক সময় 2018-তে যেরকম আমরা দেখেছিলাম, তো এরকমও যদি হয় ভুল সংশোধনীর আমিল আসার চান্সটা কম। যদি অন্য জায়গায় ম্যাথ সহজ করে, 20 নম্বরের ম্যাথ যদি সহজ করে, তাহলে এরা আমিলটা কঠিন করবে। আর ওগুলো যদি কঠিন করে, সেটা আমাদের ধারণা যেভাবে প্রশ্ন হয়, কারণ 50% কোশ্চেন হবে পুরো বাংলাদেশের সব স্টুডেন্ট যাতে পারে তার জন্য। তো এই ক্ষেত্রে হচ্ছে আসলে পাস করাটা ইজি, কিন্তু A+ পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। আর সব ক্ষেত্রে হয় প্রশ্ন এরকম স্ট্যান্ডার্ড টাইম মেনটেন করে সবসময় 45 কঠিন করে বা 40 কমিটিং করে, যাতে করে আপনি A+ এর দৌড় গড়ায় গিয়ে প্রচুর কাজ। ঠিক আছে, তো চেষ্টা থাকতে হবে 90+ বা 95+ ম্যাথ সাবজেক্টে রাখা, সুতরাং অনায়াসে এই জিনিসটা A+ এর উপরে থাকবে। আমরা এখন চলে এসেছি প্রাপ্য হিসাব 6 নাম্বার অধ্যায়ে। তো খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ের ম্যাথগুলো যদি বুঝতে পারেন তাহলে খুব সহজে করা যায় এবং খুব কম সময়ে করা যায়। যেহেতু কম সময়ে করা যায়, টাইম ম্যানেজমেন্টের জন্য আমি এই অধ্যায়টাকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে মূল্যায়ন করি। যে ক্ষেত্রে কার্যপত্র বলেন, বড় বড় ম্যাথগুলো, নগদান 3 ধরনের নগদান বইগুলো, এগুলোকে আমি অ্যাভয়েড করতে বলি, আর দশম অধ্যায় এটা অ্যাভয়েড করতেই বলি। তো প্রাপ্য হিসাবের আমাদেরকে 2 বছরের তথ্য, কি কি তথ্য দেওয়া আছে একটু দেখতে হবে। 2 বছরের যেহেতু তথ্য দেওয়া আছে, তাহলে আমরা অঙ্ক করার সময় দেখবো আমরা তথ্যগুলোকে কিভাবে সাজাতে পারি। প্রথমত 2024 সালে প্রাপ্য হিসাব আছে, অনাদায়ী পাওনা আছে এবং সম্ভাব্য পরিচর্যা 5% বলেছে, এবং 25 সালে প্রাপ্য হিসাব আছে, ধারে বিক্রয় আছে এবং হিসাবভুক্ত অনাদায়ী পাওনা 5,000 টাকা বলেছে। এই 5,000 কিন্তু এক না, এটা 24 সালের জন্য ঘটনা, এটা 25 সালের ঘটনা। 25 সালে আরো ঘটনা বলতেছে, উক্ত বছর মোট অনাদায়ী পাওনা 8,000, অবশিষ্টের উপর দেনাদার উপর 5% সঞ্চয় রাখতে হবে। যদি 5% এখানে না বললেও এই 5% কাউন্ট করতাম, প্রতিষ্ঠানে একই নিয়মে যাবে, ঠিক না? এখন আসেন, কুড়িং সঞ্চিতি কি আছে? কোন পুরাতন কুড়িং সঞ্চিতি আছে? নাই। উত্তরটা হচ্ছে 24 সালের জন্য নাই। 24 সালের জন্য না থাকলে কি 25 সালের জন্য থাকবে না? এই জায়গায় গিয়ে স্টুডেন্ট একটু ভুল করে, যদি প্র্যাকটিস আপনার কম থাকে, জায়গায় বা আপনার কনসেপ্টটা ক্লিয়ার না থাকে। দেখেন 24 সালে নাই, উদ্দীপকের নাই বা এখানে দেয়নি, কিন্তু 25 সালে আছে। কিভাবে বুঝলাম স্যার আছে? এই যে 5% রাখবেন আপনি সঞ্চিতি, সম্ভাব্য অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা 24 সালের জন্য নতুন হইতে পারে, কিন্তু এই সঞ্চিতিটা 25 সালের জন্য কি হয়ে যাবে? পুরাতন সঞ্চিতি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? 25 সালের জন্য কি হয়ে যাবে স্যার? পুরাতন সঞ্চিতি হয়ে যাবে। এই ক্ষেত্রে মাথায় রাখবেন। আসেন, আমাদের কি 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 করতে বলছে আমরা একটু দেখি। আমাদেরকে বলতেছে অনাদায়ী পাওনা খরচ বের করো 24 সালে, এবং 24 সালের যাবে দাখিলা দাও, সেটা 25 সালেরও বলতে পারে। এখন দেখেন 24 সালে অনাদায়ী পাওনা খরচ কিভাবে বের করবো? অনাদায়ী পাওনা আছে 5,000 টাকা, যেটা হিসাবভুক্ত হয়ে গেছে, আর সম্ভাব্য কুড়ি 5%। তাহলে যদি হিসাবভুক্ত হয়ে যায়, তাহলে আমি কি প্রাপ্য হিসাব থেকে এটাকে বাদ দিব না তো স্যার। তাহলে আমরা সরাসরি 20,000-এর উপর 5% কাউন্ট করবো। ওকে, 1,000 টাকা। তাহলে আজকে কুড়িং খরচ কত? 1,000-এর সাথে এই 5,000 যোগ করলে টোটাল 6,000 টাকা। তাহলে খরচ কত? কুড়িং খরচ কত 24 সালে? 2024 সালে 6,000 টাকা। এবার এটা যাবে কি হবে স্যার? অনাদায়ী পাওনা ডেবিট, এই অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। আর বন্ধ করার যাবে কি হবে? আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট। দুইটা যাবে হবে, একটা ধার্য করা যাবে, একটা বন্ধ করা যাবে। এরপরে বলছি 2025 সালে যাবে স্যার, যাবে দেওয়ার জন্য তো কি লাগবে? যাবে যে অ্যামাউন্ট গুলো লাগবে সেটা হচ্ছে কুড়িং খরচটা আপনার লাগবে 25 সালে। তাহলে আমরা 25 সালে যদি কুড়িং খরচ বের করতে পারি, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করতে পারবো না স্যার? 24 বলো 25 বলো, পারবো ইনশাল্লাহ। মানে এখানে ফিক্সড জাবেদার মধ্যে খতিয়ান আসবেই আসবে, আর জাবেদা দিতে বলবে। আমি শুরুতেই বলছিলাম যে জাবেদা খতিয়ান আলাদাভাবে দিচ্ছে না, এটা আসলে সব অধ্যায়ে আপনার প্রয়োজন আছে। এরপর বিষয়দায় বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব, বা এক কথায় হচ্ছে আর্থিক বিবরণীতে প্রভাব। এক্ষেত্রে আমি একটু বলে নিই, এখানে দেখায় কুড়িং খরচের অংশ, কুড়িং যে খরচটা আছে সেটার অংশ এখানে দেখায়। আমি কুড়িং খরচটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আসবে।
আর্থিক অবস্থার বিরুদ্ধে আমরা কি করি, ওই দেনাদারের অংশটা দেখাই, দেনাদার থেকে নতুন করে সঞ্চিতি মাইনাস করি, ঠিক আছে, দেনাদারের অংশটা দেখাই। এটাই হচ্ছে প্রভাব দেখানো। এটা 1 বছর 2 বছর বলতে পারে। আসেন স্যার 2025 সালে কি করবো আমরা। 2025 সালে হিসাবভুক্ত কুড়িন অলরেডি 5,000 টাকা বলে দিয়েছে, কিন্তু এখানে বলতেছে আমার 5,000 8,000 টাকা মোট কুড়িন। স্যার 8,000 টাকা যদি মোট কুড়িন হয়ে থাকে তাহলে আপনার নতুন কুড়িন কত, আমরা একটু দেখি। কুড়িন পুরাতন 5,000, ঠিক আছে, যোগ নতুন কুড়িন। নতুন কুড়িন কত স্যার, নতুন কুড়িন কিন্তু 8,000 না, মোট বলছে 8,000, তাহলে 8,000 মাইনাস 5,000, তাহলে নতুন করে হয়েছে কত, 3,000 টাকা। নতুন কুড়িন সঞ্চিতি কত হবে, নতুন কুড়িন সঞ্চিতি বলেছে প্রতিষ্ঠান 5% রাখে। কয় পার্সেন্ট রাখে স্যার, 5% রাখে। 5% যদি রাখে, এখানে প্রাপ্য হিসাব দেখেছি 20,000, বিক্রয় দেখেছি 40,000, না প্রাপ্য হিসাব মনে হয় 40,000, তো প্রাপ্য 40, তারা বিক্রয় 20। প্রাপ্য হিসাব দেখেছি 40,000, বিক্রয় দেখেছি 20,000, আর এখানে 3,000 টাকা হিসাবভুক্ত ছাড়া কুড়িন আছে, মাইনাস 3,000 ইন্টু 5%, তাহলে 60,000, 60,000 থেকে 3,000 চলে গেলে 57,000, 57,000-এর 10% হচ্ছে 5,700, আর অর্ধেক করলে হয় 2,500, 350, 2,850, ঠিক আছে। এরপরে মাইনাস পুরাতন কুড়িন সঞ্চিতি। পুরাতন সঞ্চিতি কত, পুরাতন কুড়িন সঞ্চিতি 1,000 টাকা 24 সালে বের করছিলাম, 1,000 টাকা। তাহলে কুড়িন খরচ, এটা দিয়ে পুরো অঙ্ক, কিন্তু এইটুকু কাজই আমরা বিশদায় গণিতে দেখাই, ঠিক না। 9,850 টাকা, হ্যাঁ, ভুল হলে দেখবেন একটু, আশা করি ভুল হওয়ার চান্স নাই। 9,850 টাকা, এটাই হচ্ছে কুড়িন খরচ, এটাই হচ্ছে কুড়িন খরচ, কি কথা বললে মনে হলো। আর এবং এটাই আমরা কোথায় দেখাবো, ওকে, না এটাই আমরা 25 সালের জাবেদায় কুড়িনের যখন জাবেদা দেব সেখানে দেখাবো, অনাদায়ী পাওনা হিসেবেও দেখাবো, আর্থিক অবস্থার বিবরণীও দেখাবো, ঠিক আছে। আসেন আমরা একটু কার্য করতে চাই। কার্য করতে একসাথে পেলে ভালো হতো, এখান থেকে মূলত 1 নম্বরের ক্রমিক নাম্বার আছে। মাইন যাবে না, ওরা চলে গেছে, যায়নি এখনো, হ্যাঁ, ও হ্যাঁ, আচ্ছা দেখো আমাদের কি কার্য করতে, আমি আসলে এত বড় কার্য করতে আসবে না, মোটামুটি অনেকগুলো দিয়ে দিলাম তাই, এবং অনেকগুলো সমন্বয় আছে দেখবেন এখানে, এটা করলে অনেক কাজ হয়ে যাবে। কার্য করতে যদি লেনদেন পাওয়া করে ফেলা যায়, কিন্তু আসলে সময়টা বেশি লাগে। 4 নম্বরের জন্য 20 মিনিট 15 মিনিট নষ্ট করার তো মানে হয় না, ঠিক আছে, যে জায়গায় আমি 10-20 মিনিট একটা সেন্সিল লাগবে আমার করতে হবে। এবং টাইম ম্যানেজমেন্টের মূল কথা একটাই, আর্থিক গণিত যাতে ঠান্ডা মাথায় করতে পারেন। আর্থিক গণিত ঠান্ডা মাথায় করতে পারলে আপনার চেয়ে ভালো আর্থিক গণিত কেউ পারে না, এটা মাথায় রাখবেন। আপনি যদি সমন্বয় পারেন, আপনি যদি জাবেদা পারেন, ঠিক আছে, আপনার চেয়ে আর্থিক গণিত ভালো কেউ পারবে না, যদি আপনি আর্থিক গণিত রিল্যাক্সে করতে পারেন। একটা 1 ঘন্টা হাতে সময় নিয়ে করতে পারেন হবে, এবং 5 মাস সেকেন্ড পেপারে এটা আসলে পসিবল, যেগুলো ছোট ছোট ম্যাথ কাজ করবে, ঠিক আছে। এখন আমরা না বুঝি বড় বড় অঙ্ক করতে যাই, যেটা করতে গিয়ে আমরা অনেক সময় নষ্ট করি এবং আর্থিক গণিতে ফুল আনসার করে আসতে পারি না, তো সেক্ষেত্রে আমার A+ টাও মিস যায় কিন্তু, ঠিক আছে। তো A+ পাওয়ার জন্য আর্থিক গণিতটা কিন্তু প্রিমিয়াম একটা জিনিস। এখন আছে এবং দুটোটাই করে আসে। নগদান হিসাব, প্রাপ্য হিসাব, আচ্ছা আমরা সমন্বয়ে যে একটা দিল কার্যকর্তায় রাউন্ডিং, এটা তো সঠিক থাকবেই, খুব ইম্পর্টেন্ট সমন্বয়। আসো এই বুঝা যায়, লেখাগুলো বুঝা যায়, একটু মনে হয় এদিক দিয়ে ঝাপসা হয়ে গেছে, মনে হয় স্ক্রিনটা মানে এদিকে ঝাপসা হয়ে গেছে, ওদিকে ক্লিয়ার আছে, এরকম কিছু মনে হচ্ছে তোমাদের। আচ্ছা আমার মনে হচ্ছে তম্মা লাগাইতে হবে, চলে গেছে। অব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ 2700 টাকা। অব্যবহৃত সাপ্লাইস একটা সম্পদ, ব্যবহৃত খরচ, তাহলে রাউন্ডিং কি আছে দেখতে হবে। সাপ্লাইস আছে, তাহলে যেহেতু সাপ্লাইস আছে 10,000 টাকা, অব্যবহৃত 2700 টাকা, তার মানে 7,300 টাকা হচ্ছে খরচ হয়েছে।
তাহলে আমরা কিভাবে শুধু সাপ্লাইজকে আমরা খরচ ধরবো আর অব্যবহৃত সাপ্লাইজকে আমরা সম্পদ ধরবো। তাহলে জাবেদা দিই আমরা খরচ লিখছিলাম 10,000, আজকে 10,000 টাকা হয়নি, খরচ কমতেছে, সম্পদ বাড়তেছে। তাহলে অব্যবহৃত সাপ্লাইজ ডেবিট বা সমপরি সাপ্লাইজ ডেবিট আর ব্যবহৃত সাপ্লাইজ খরচ ক্রেডিট বা মনিহারি খরচ ক্রেডিট। ঠিক আছে, তখন আমরা জাবেদা কয় টাকা দিব? স্যার 2700 টাকার কি জাবেদা দিব? উত্তর হচ্ছে হ্যাঁ। আমরা যেহেতু সম্পদকে বাড়াচ্ছি 2700 টাকা, জাবেদা দিব 2700 টাকা নিয়ে। ঠিক আছে, এবং খরচ কমতেছে 2700 টাকা। এরপর হচ্ছে ভূমি ও দালানকরণের উপর 5%, আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করতে হবে। অবচয় জাবেদা কি হবে? অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এখানে অলরেডি পুঞ্জীভূত অবচয় আছে, এগুলো যোগ করব ক্রেডিটে। অবচয় কি আছে এখানে? নাই, নতুন করে তাহলে অবচয়কে আনবো না থাকলে। এরপরে এই সাউন্ড আসে, অগ্রিম বীমার 12,500 টাকা উত্তীর্ণ হয়েছে, বা অগ্রিম বীমা কয় টাকা আছে আমরা একটু দেখি স্যার। অগ্রিম বীমা আছে 24,000 টাকা। অগ্রিম বীমা আছে কত টাকা? 24,000 টাকা। তাহলে অগ্রিম বীমা যেহেতু 24,000 টাকা আছে, 12,500 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সুতরাং অগ্রিম বীমা রয়েছে এখন কত? 11,500 টাকা। তাহলে আমরা একটু অগ্রিম বীমা নিয়ে, অলরেডি অগ্রিম বীমা সম্পদ হিসেবে আছে, সম্পদ হিসেবে যেহেতু আছে এটা সম্পদ, তাহলে আজকে সম্পদকে কি করব? সম্পদ হ্রাস করব। কাকে বৃদ্ধি করব? খরচ বৃদ্ধি করব। খরচ বৃদ্ধি করব মানে এক কথায় বীমা ডেবিট করব, অগ্রিম বীমা ক্রেডিট করব। এইভাবে বুঝে শিখলে কিন্তু ভুল হবে না। হ্যাঁ, হয়তোবা আমার বোঝানোটা একটু জটিল লাগতে পারে, এটা হলো বলবেন। ঠিক আছে, যে স্যার আপনি একটু জটিল ভাবে বুঝাচ্ছেন, এটা আরো সহজ ভাবে করা যায়। ঠিক আছে, আমিও শিখলাম। তাহলে যেহেতু অগ্রিম বীমা আছে, অলরেডি সম্পদ হিসেবে লিপিবদ্ধ আছে, সম্পদ হ্রাস হবে, খরচ বৃদ্ধি পাবে। তাহলে কতটুকু খরচ বৃদ্ধি পাবে? 11,500 টাকা। আর অগ্রিম বীমা কতটুকু হ্রাস পাবে? 11,500 টাকা। আপনি যখন 24,000 থেকে 11,500 টাকা বাদ দিবেন, অটোমেটিক অগ্রিম বীমা 12,000 টাকা। ও আচ্ছা, সরি, আমি তো ভুল বলছি, 12,500 টাকা। 12,500। আমি এতক্ষণ বলছিলাম অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হয়নি, যে 12,500 টাকা আছে না, এখানে হয়েছে বলেছে, অর্থাৎ খরচের পরিমাণটা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে বীমা ডেবিট 12,500, অগ্রিম বীমা ক্রেডিট 12,500। তাহলে অগ্রিম বীমার অবশিষ্ট কত আছে? 11,500, এটা চলে আসে। ঠিক আছে, ওকে। তাহলে যে হিসাবে লিখতে হচ্ছে, আমরা সাপ্লাইজকে খরচ হিসেবে কাউন্ট করেছি, তাই খরচকে কমিয়েছি, সম্পদকে বাড়িয়েছি। এটা সম্পদ হিসেবে আছে অগ্রিম বীমা অলরেডি, তাই সম্পদ কমেছে, খরচ বেড়েছে। যদি বীমা হিসেবে থাকতো তাহলে উল্টা কাজ করতাম, বীমাকে কমাতাম, সম্পদকে বাড়াতাম। এরপর অলিখিত বিক্রয় 5,000 টাকা। অলিখিত বিক্রয় মানে হচ্ছে ধারে বিক্রয়, এক কথায় বিক্রয়ে যোগ করবো, দেনাদারে যোগ করবো। অলিখিত ক্রয়, ক্রয়ে যোগ করবো, পাওনাদারে যোগ করবো। অগ্রিম বেতন ও মজুরি, তা একটা সম্পদ, বেতন ও মজুরিতে সাথে কাজ হবে। বেতন মজুরি কয় টাকা আছে অলরেডি? দেখো বেতন ও মজুরি যা আছে 11 নম্বরে 12,000। আজকে কি করব? 12,000 না 22,000, বুঝ দেখতেছি কেন, 22,000। তাহলে এই অগ্রিম মজুরি সম্পদ বাড়াবো, যেহেতু খরচ হিসেবে লিপিবদ্ধ আছে, খরচকে কমাবো। বেতন ও মজুরি ডেবিট, অগ্রিম অগ্রিম বেতন ও মজুরি ডেবিট। এই তোদের সাউন্ড এখানে আসতেছে তো। অগ্রিম বেতন ডেবিট 4,000, সম্পদ বাড়ছে। হ্যাঁ, কে একটু বেতন ক্রেডিট 4,000, তাহলে ব্যয় কমতেছে, সম্পদ বাড়তেছে। এবং প্রাপ্য হিসেবে 11,200 টাকা আদায়যোগ্য নয়, কিন্তু অবশিষ্ট প্রাপ্য হিসেবে 5.5% অনুযায়ী সঞ্চিতি রাখতে হবে। প্রথমেরটা কুড়ি, পরেরটা কুড়ি সঞ্চিতি। রিসিভ করতে আচ্ছা, যেখানে ছিলাম আমরা, অনুযায়ী পাওনা প্রাপ্য হিসাব 11,200 টাকা এবং অবশিষ্ট কুড়ির পর প্রাপ্য হিসাব 7.5% অনুযায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। তাহলে এটা অনুযায়ী পাওনা, নতুন অনুযায়ী পাওনা সঞ্চিতি 7.5%। আমরা একটু দেখি প্রাপ্য হিসাব কত। অলরেডি তা অলিখিত বিক্রয় আছে 15,000, আর প্রাপ্য হিসাব এখানে আছে 56,200। তাহলে 56,200 যোগ 15,000 মাইনাস 11,200। ঠিক আছে,
যা আসে ইন্টু 7.5%, ঠিক আছে। যে অ্যামাউন্টটা আসবে সেটাই হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিত। এখন এই দুইটা জাবেদা কিভাবে দিব আমরা এখানে? অনাদায়ী পাওনা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা দিব, অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তো এই দুইটা জাবেদা আমরা যেভাবে জাবেদা দিব ঠিক সেম ভাবে আমরা কার্য করতে লিপিবদ্ধ করব, ঠিক আছে। এরপরে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 34,000 টাকা, বাজার মূল্য 40,000 টাকা। আমরা জানি সমাপনী মজুত পণ্যের ছোট মূল্য ছোটটাই নিই আমরা, আর 34,000 টাকাটাই নিব, এবং 34,000 টাকাটা আমরা লিপিবদ্ধ কি করব? সমাপনী মজুত পণ্য ডেবিট ক্রয়, ঠিক আছে। মালিক ব্যক্তিগত প্রয়োজনে 8,000 টাকা পণ্য উত্তোলন করেন, জাবেদা দিব উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট, ওকে। আসি যে 2 নম্বরের কমন উপযোগী এবং 4 নম্বরের উপযোগী প্রশ্নগুলো কি আসতে পারে। প্রথমত অগ্রিম বীমার পরিমাণ কত, আমরা একটু আগে আলোচনা করলাম অগ্রিম বীমা কত আসবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আচ্ছা এখানে অগ্রিম বেতন আছে, এর আগে অগ্রিম বীমার কথা বলেছি। এরপরে মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় কোনগুলো দেখেন। আমার যে দালানকোটা আছে, যদিও বা এগুলো ভূমিও দালানকোটা আছে, এগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। বছর শেষে নির্দিষ্ট স্থায়ী সম্পত্তির পরিমাণ, ওই যে ভূমি দালানকোটা যেগুলো আছে এই দুইটাই স্থায়ী সম্পদ, এই দুইটা থেকে পুঞ্জীভূত অবশ্যই বাদ দিতে হবে। শুধু যে এই দুইটা বাদ দিব তা না, নতুন করে যে এখানে পার্সেন্টেজ করার পরে যেটা পাবো সেটাও আমরা কি করব? বাদ দিব, ওকে। এরপর আসি আমরা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। মুনাফা জাতীয় ব্যয়ে বিশদায় আর্থিক বিশদায় গণিতে যা যা সবই আসবে, একসাথে সব চলে আসবে। বিক্রিত পণ্যের ব্যয়ের অংশটুকু আসবে, আর সমাপনী মজুদ আমরা বাদ দিব, এবং হচ্ছে আমার ঋণের অংশটুকু আসবে, ঋণের সুদ এইগুলোও আসবে একসাথে। সমন্বয় জাবেদা দিতে বলেছে, আমরা এতক্ষণ যা বলেছি সবগুলো হচ্ছে সমন্বয় জাবেদা বলেছি, এবং ওই জাবেদাগুলোই আপনি দিবেন, কার্যবর্তিত করতে পারবেন। জাবেদা পারলে কার্যবর্তিও পারতেছেন, কারণ ওখানে সমন্বয় কলামগুলোতে জাবেদাগুলোই লিখবেন। সমাপনী দাখিলা নিয়ে একটু বলি। সমাপনী দাখিলা করবো আইবিআই কে বছর শেষে আমরা বন্ধ করি, এবং আইবিআই এর সাথে আরেকটা জিনিস বন্ধ করবো, সেটা হচ্ছে নেট মুনাফা ক্ষতি হলে, এবং হচ্ছে উত্তোলনটা বন্ধ করবো, ঠিক আছে। এবং এটাকে আমরা বিপরীত করে দিই, নেট মুনাফা এবং উত্তোলনের ক্ষেত্রে আমরা মূলধন আনি, আর আইবিআই এর ক্ষেত্রে আমরা আয় বিবরণী বা আয় সারাংশ আনি। ওকে, এই ক্লাসে আমরা মোটামুটি আপনার প্রথম অধ্যায় থেকে একদম কার্যকর অধ্যায় পর্যন্ত আমরা কভার করার চেষ্টা করেছি, এবং অবচয় এবং আর্থিক গণিত পরের ক্লাসে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যেহেতু কনসেপ্ট দুইটা বড়, এবং হচ্ছে আমরা চেষ্টা করব আর্থিক গণিত এবং অবচয়ের একদম আসতে পারে এমন সৃজনশীলটা আপনাদের সমাধান করে দেওয়া, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আর নিয়মিত পড়াশোনা করেন, নিয়মিত ম্যাথ প্র্যাকটিস করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।